বিদ্রোহী কবিতা পড়তে গিয়ে বিগত দিনগুলোতে আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার যে বিদ্রোহের স্বরূপ সে প্রসঙ্গটি উত্থাপন করেছি এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই বিদ্রোহ কার বিরুদ্ধে, আর তিনি বিদ্রোহ করছেন ঠিক কোন উদ্দেশ্যে বা কোন লক্ষ্যে। একদিকে বিদ্রোহ কার বিরুদ্ধে, অর্থাৎ তার বিদ্রোহী চেতনার প্রতিপক্ষ কারা, অপরদিকে বিদ্রোহের মাধ্যমে তিনি কি অর্জন করতে চান, অর্থাৎ তার লক্ষ্যবস্তুটা কি। মোটামুটিভাবে এই দুটি বিষয় এই কবিতায় প্রাধান্য পেয়েছে। আর এই দুটি বিষয় উঠে আসলেই কবিতাটির সাহিত্যিক পাঠ গ্রহণ যথাযথ হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো জ্ঞান অনুধাবনে খুব কাজে আসবে। আর সৃজনশীল প্রশ্নের উত্তর করতে গেলে যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও অনুধাবন ক্ষমতা বেশি, সৃজনশীল প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আনসার করতে তাদের সুবিধা হয়। এই জন্য অনেকটা রিভিশনের মতো আমরা একটু যে সকল বিষয়কে কেন্দ্র করে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন কবিতার তৃতীয় লাইনে বলা আছে শির নেহারি। নেহারি কথার অর্থ কি? উত্তর প্রত্যক্ষ করে বা দেখে। শিখর হিমাদ্রির, হিমালয়ের চূড়া। চির দুর্দম, দমন করা কষ্টকর এমন। দুর্বিনীত অর্থাৎ অবিনয়ী, বিনয়ী নয় এমন। নৃশংস, নির্মম, নিষ্ঠুর। মহাপ্রলয়ের আমি নটরাজ। এখানে নটরাজ মহাদেব, দেবতা শিব। আমি সাইক্লোন, ঘূর্ণিঝড়। পৃথিবীর অর্থাৎ পৃথিবীর। দৌড়বার অর্থাৎ যে বারণ মানে না। আমি দলে যাই অর্থাৎ ভেঙে চুরে যাই। আমি টর্পেডো। টর্পেডো হলো ডুবো জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। আমি ভীম। পঞ্চ পাণ্ডবদের মধ্যে উনি দ্বিতীয় পাণ্ডব। মাইন হচ্ছে এক ধরনের অস্ত্র বা বিস্ফোরক। দুর্যোগটি বলতে শিবকে বোঝানো হয়েছে, অর্থাৎ মহাদেবকে বোঝানো হয়েছে। কালবৈশাখী জ্বরকে এলোকেশের সঙ্গে তুলনা করা হয়েছে, অথবা ঘুরিয়ে বলতে পারি এলোকেশকে তুলনা করা হয়েছে কালবৈশাখী জ্বরের সঙ্গে। বিদ্রোহী সুত, সুত কথার অর্থ পুত্র বা সন্তান। বিশ্ববিধাত্রীর অর্থাৎ নজরুল নিজেকে দাবি করছেন যে আমি পৃথিবীর বিদ্রোহী সন্তান। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর অনুধাবনমূলক প্রশ্ন হওয়ার মতো। আর সেক্ষেত্রে বিদ্রোহী সুত বলতে বিদ্রোহী সন্তান বা বিদ্রোহী পুত্রকে বোঝানো হয়েছে। নজরুল নিজেকে বিদ্রোহী সন্তান, বিদ্রোহী পুত্র বলে দাবি করছেন কার? পৃথিবীর। নিশাবসান, আক্ষরিক অর্থে রাতের অবসান। আমাদের কবিতার আলোকে দুঃসময়ের অবসান। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী হচ্ছেন ইন্দ্রের স্ত্রী শচী। ইন্দ্রাণী সুত অর্থাৎ ইন্দ্রাণীর
পুত্র, এখানে জয়ন্ত, অর্থাৎ পুরাণ, হিন্দু পুরাণ অনুসারে ইন্দ্রাণী সুত হচ্ছেন জয়ন্ত। অনুধাবনের জন্য খুব দরকারি একটি লাইন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এই লাইনটির দ্বারা কবি তার বিদ্রোহী সত্তা এবং প্রেমিক সত্তাকে তুলে ধরেছেন, অর্থাৎ একদিকে তিনি প্রেমিক, অপরদিকে তিনি বিদ্রোহী। দুটি বৈশিষ্ট্যকে তিনি নিজের মধ্যে ধারণ করেন। এটা অনেকটা এরকম যে একদিকে তিনি বিদ্রোহী সত্তা দিয়ে ভাঙেন, আরেকদিকে তিনি প্রেমিক সত্তা দিয়ে ঘরেন। অর্থাৎ তিনি পুরাতনকে ভাঙেন, সাম্রাজ্যবাদী শক্তিকে ভাঙেন, সমাজের সকল অন্যায় অনিয়মকে ভাঙেন, অপরদিকে তিনি নতুনকে সৃষ্টি করেন যা মানুষের জন্য কল্যাণকর। বেদুইন আরব দেশের যাযাবর জাতি। চেঙ্গিস মঙ্গোলীয় বীর যোদ্ধা। কুর্নিশ অনেকটা পিছিয়ে গিয়ে সালাম বা সম্মান প্রদর্শন। ওঙ্কার হচ্ছে ঈশ্বর জ্ঞাপক ধ্বনি। ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। ইসরাফিল মুসলিম ধর্মানুসারে উনি একজন ফেরেশতা। এখানে যে সিংহের কথা বলা হয়েছে, যে ইসরাফিলের সিংহার মহাহংকার। কিয়ামত সংগঠনের জন্য ফেরেশতা ইসরাফিল এই সিংহাটি ব্যবহার করবেন। পিনাক পানি, পিনাক সমাসবদ্ধ শব্দ, পিনাক পানিতে যা দেবতা শিব বা মহাদেবকে বোঝানো হয়েছে। ত্রিশূল হচ্ছে অস্ত্র বিশেষ, ত্রিফলা বিশিষ্ট অস্ত্র বিশেষ। আর ডমরু হচ্ছে ডুগডুগি। বিশ্বামিত্র একজন ব্রহ্মর্ষি। উনি জন্মসূত্রে ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও সাধনা বলে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। দাবানল দাহ, সহজ কথায় অগ্নিদাহ। উন্মন কথার অর্থ উদাসীন। হাহুতাশ হতাশা। হুতাশী হতাশ হন যিনি। পথবাসী পথে বসবাস করেন যিনি, অর্থাৎ যার ঘর বাড়ি নেই। এখানে সমাজের নিচু শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। অবমানিতের মরম বেদনা, অবমানিত কথার অর্থ অপমানিত। অনিল কথার অর্থ বাতাস। রাগিনী গানের যে আমরা গভীর রাগ বলি, সেই রাগিনী। বেনু বিনে, বেনু বিনে দুটি বাদ্যযন্ত্র। তিয়াসা মানে তৃষ্ণা। মরুনির্জন মরুভূমির ঝর্ণা। অরফিয়াস গ্রিক পুরাণ অনুসারে অ্যাপোলোর পুত্র, দেবতা অ্যাপোলোর পুত্র। অবশ্য ভিন্ন মত আছে। পাশরি কথার অর্থ ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া। শ্যামকৃষ্ণ সপ্ত নরক হাবিয়া দোজক, অর্থাৎ হাবিয়া দোজক বলতে দোজক বিশেষ বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষ একটি দোজক। পরশুরাম বিষ্ণুর অবতার। নিক্ষত্রিয় করিব বিশ্ব শূন্য, নিক্ষত্রিয় করিব অর্থাৎ
ক্ষত্রিয় শূন্য করব। ক্ষত্রিয় শূন্য করা মানে পৃথিবীকে যুদ্ধমুক্ত করা। বলরাম কৃষ্ণের বৈমাত্রেয় অর্থাৎ সৎ মায়ের সন্তান, বিমাতার সন্তান। খুব দরকারি একটি লাইন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ পৃথিবীতে যখন কেউ উৎপীড়িত হবে না, অত্যাচারিত হবে না, অত্যাচারীর হাহাকার কান্না যখন পৃথিবীর বাতাসে আর ধ্বনিত হবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। খড়গ হচ্ছে অস্ত্র বিশেষ, বিশেষ করে বলিদানে ব্যবহৃত হয়। আর সেই অস্ত্র ভীম রণভূমে রণিবে না, অর্থাৎ রণভূমি মানে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে অস্ত্র ব্যবহৃত হবে না, অর্থাৎ মোদ্দা কথায় যুদ্ধ হবে না। যখন যুদ্ধ বন্ধ হবে, যখন অত্যাচার বন্ধ হবে, কবি তখন থেমে যাবেন, অর্থাৎ তার বিদ্রোহ তখন থেমে যাবে। আমাদের পাঠ্য যে শেষের অংশটি, সেখানে বলা হয়েছে আমি বিদ্রোহী রণক্লান্ত, ভুল বলছি, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর। তিনি শুধু বিদ্রোহী নন, চির বিদ্রোহী। এই কথাটির একটু অতিরিক্ত ব্যাখ্যা প্রয়োজন, যে তিনি চির বিদ্রোহী কেন? চির বিদ্রোহী এই কারণে যে আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থায় বৈশ্বিক পরিমণ্ডলে যতদিন না বিদ্রোহ, যতদিন না অন্যায় অনাচার থাকবে, যতদিন না সাম্রাজ্যবাদী শক্তি থাকবে, যতদিন না রক্ষণশীল সমাজ ব্যবস্থা থাকবে, ঠিক ততদিন তার বিদ্রোহ অব্যাহত থাকবে। তো চিরবিদ্রোহী বলছেন এই কারণে যে তিনি মুহূর্তের জন্য তার অবস্থান থেকে সরে আসবেন না। পৃথিবীতে যতক্ষণ মানুষ অত্যাচারিত হবে, ততক্ষণ তিনি সেই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী সত্তা হয়ে আমিত্বের শক্তি নিয়ে তার বিরুদ্ধে লড়াই করবেন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা, চির উন্নতশীল। বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা, চির উন্নতশীল, এ কথাটির দ্বারা তার যে অব্রবেদী উন্নত চিত্ত, তার যে অব্রবেদী উন্নত শির, সেই অবস্থাটির কথা বলছেন। অর্থাৎ অবস্থানগত দিক থেকে তিনি যে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলছেন, মাথা উঁচু করে অন্যায় অনাচারকে প্রতিরোধের কথা বলছেন, সেই জায়গা থেকে তার শিরের উচ্চতা অগ্রবেদী, অর্থাৎ মেঘকেও ভেদ করে ছাড়িয়ে যায়। হিমালয়ের চূড়াকে তো ছাড়াই, হিমালয়ের চূড়া তাকে দেখে বরং, তার শির দেখে বরং কি হয়, নত হয়। উপরন্তু তিনি মেঘের যে সীমা, সেই সীমাকে অতিক্রম করে শির তুলে দাঁড়াবেন। এবার আমরা আসি যে নজরুলের বিদ্রোহের যদি প্রশ্ন হয় যে নজরুলের বিদ্রোহী কবিতার বিদ্রোহের স্বরূপ কি, লক্ষ্যবস্তু কি, তাহলে আমরা এভাবে উত্তর করব, নজরুলের বিদ্রোহ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, অর্থাৎ এই সাম্রাজ্যবাদী শক্তি নজরুলের বিদ্রোহী কবিতার প্রতিপক্ষ। 2, রক্ষণশীল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, যে সমাজের যে রক্ষণশীলতা, পশ্চাৎপদতা সমাজকে এগুতে দেয় না, সেই
রক্ষণশীল সমাজ ব্যবস্থাও তার বিদ্রোহী কবিতার প্রতিপক্ষ। বিদ্রোহের তৃতীয় কারণ সকল অন্যায় অনিয়ম, অর্থাৎ তার বিদ্রোহ সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে। আবার বলছি, তার বিদ্রোহ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, তার বিদ্রোহ রক্ষণশীল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, তার বিদ্রোহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে। কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতের মানুষ, পরাধীন ভারতবর্ষের মানুষ। ভারত তখন ইংরেজের উপনিবেশ। ঔপনিবেশিক শাসনের কবল থেকে তিনি দেশকে মুক্ত করতে চান। পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করতে চান। এই জন্য তার বিদ্রোহ সেই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। শুধু যে সাম্রাজ্যবাদী শক্তি আমাদেরকে পিছিয়ে রেখেছে তা নয়, আমাদেরকে পিছিয়ে রেখেছিল রক্ষণশীল সমাজ ব্যবস্থা। যেই সমাজ ব্যবস্থা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করার পরিবর্তে বরং পেছন দিকে টেনে রাখে। সমাজের সেই রক্ষণশীলতাকে তিনি ভাঙার জন্য বিদ্রোহ ঘোষণা করেছেন এবং সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে তার বিদ্রোহ, সেটা সমাজের, দেশের যে কোনো স্তরে যে কোনো ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে। তাহলে আমরা দেখলাম তার বিদ্রোহের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী শক্তি, রক্ষণশীল সমাজ ব্যবস্থা এবং সকল অন্যায় অনিয়ম। কিন্তু সেই বিদ্রোহের লক্ষ্যটা কি অর্জন করতে চান এই বিদ্রোহের মাধ্যমে তিনি? এক, ভারতবর্ষ পরাধীন, সেই পরাধীনতার কবল থেকে জাতিকে স্বাধীনতা এনে দিতে চান। অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য তিনি জাতির মনে চিত্তে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে চান, স্বাধীনতা অর্জন করতে চান। দ্বিতীয়ত, প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা। প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা তিনি করতে চান এ কারণে, রক্ষণশীলতা যেমন মানুষকে পেছনে টানে, যে রক্ষণশীলতাকে ইংরেজিতে বলা হয়, রক্ষণশীল মানুষদেরকে ইংরেজিতে বলা হয় কনজারভেটিভ, ঠিক প্রগতিশীল চিন্তার অধিকারী মানুষদেরকে বলা হয় প্রগ্রেসিভ। কাজী নজরুল ইসলাম চিন্তা চেতনা অনেকটা প্রগ্রেসিভ ছিলেন, প্রগতিশীল মানুষ ছিলেন এবং তিনি এটা অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন যে রক্ষণশীলতা সমাজকে পেছনে টানে, প্রগতিশীল চিন্তা, প্রগতিশীল সমাজ দেশকে সামনে এগিয়ে নিয়ে যায়। সেজন্যই তিনি এই দুটি বিষয়কে মোটা দাগে, মোটামুটিভাবে দুটি বিষয়কে লক্ষ্য করে তার বিদ্রোহী কবিতা রচনা করেছেন। বিদ্রোহী কবিতা রচনার যেটির সবচেয়ে বড় উদ্দেশ্য সেটি হচ্ছে পরাধীন দেশের মানুষের মনে যে জড়তা তৈরি হয়েছিল, তাদের চিন্তা চেতনায় যে নেতিবাচকতা তৈরি হয়েছিল, সেই নেতিবাচকতার কবল থেকে মানুষকে বের করা, অনুপ্রাণিত করা, অর্থাৎ তাকে ইতিবাচক করা, আর জড়তার কবল থেকে মুক্ত করে তাকে সজীব প্রাণবন্ত মানুষ হিসেবে আবিষ্কার করা। সর্বোপরি এই কবিতায় নজরুল যে আমি শব্দটি ব্যবহার করেছেন, সেই আমি ঠিক একক আমি নয়, কাজী নজরুল ইসলাম নন, তিনি আমাদের সমাজেরই প্রতিটি মানুষের একজন হয়ে, আমাদের অংশীদার হয়ে, আমাদের ব্যথায় ব্যথিত হয়ে যে কথাগুলো আমরা বলতে পারিনি সেটি তিনি আমাদের হয়ে বলেছেন। কাজেই নজরুলের বিদ্রোহী কবিতা আমি সর্বজনীন আমি, অর্থাৎ সেই আমি নিজে, তুমি নিজে, নজরুল নিজে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।